যিনি অ্যাকাডেমিক্সের কোনো সাবজেক্ট পড়াচ্ছেন, হয়তো যিনি ম্যাথামেটিক্স পড়াচ্ছেন, যিনি ফিজিক্স পড়াচ্ছেন, গার্জেনদের প্রায়োরিটি থাকে হয়তো বাচ্চাটা আঁকতে ভালোবাসলেও ওই ফিজিক্সের কাছেই, টিচারের কাছেই বেশি করে পাঠানো, কারণ ওর একটা অ্যাকাডেমিক ভ্যালু আছে। যদি এই আঁকা, গান, নাচ এগুলোর একটা অ্যাকাডেমিক ভ্যালু পেয়ে যায়। ঠিক আছে, আমি এই প্রশ্ন আর জরুরি বলে মনে করি না, কেননা এই প্রশ্নের উত্তর আমি আগে বহুবার দিয়েছি যে আমার ক্ষেত্রে কখনো কোনো, এই যে অনেকে আমাকে বলে যে কেন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের ক্ষেত্রে সরকার কেন ভাববে না? না, ভাববে না। আপনার চোখে শ্রী চৈতন্য একজন হিস্টোরিক্যাল ফিগার, একজন ধর্মীয় ফিগার, আপনি এত চর্চা করেছেন, আপনার চোখে কি মনে হয়? না, চৈতন্য বাংলায় প্রথম জাতপাত ভেঙে হুম। অসাম্প্রদায়িকতা আনলেন। চৈতন্য ইসলামকেই কাউন্টার করছিলেন ওই সময়। এবং উনি বুঝতে পারছিলেন যে ইসলামের মধ্যে সেই আপনার 12 বছর আগে একটা প্রশ্ন আপনাকে একজন বিখ্যাত টিভি অ্যাঙ্কার করেছিলেন। আজকের ডেটে আপনাকে, যেহেতু 12 বছর আগের প্রশ্ন করতে ইচ্ছা করে, যে ধরুন পুরো 12 মাসা ফুল্লরার 12 মাসা, এই যে ধরুন আপনি বললেন যে এই যে অ্যাবস্ট্রাক্ট আর্ট, বিমূর্ত শিল্প, একটা থিয়েটারের মধ্যে সম্ভাবনা আমরা পাই, সেখানে ধরুন কোথাও গিয়ে এই যে মন্ত্রিত্ব, এই যে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেটা কি লেখক ব্রাত্য বসুকে আটকায় যে এইগুলো হয়তো লেখাটা ঠিক হবে না প্রেজেন্ট সিনারিওতে? আকলা ভাভেলকে আটকে ছিল। তুমি বলবো আবার আপনি পাশ্চাত্যের উদাহরণ দিচ্ছেন, মারিও ভার্গাস লোজা, অজস্র উদাহরণ আমি দিতে পারি যারা পলিটিক্সে এসছেন এবং সারা পৃথিবী জুড়ে যারা বিখ্যাত লেখক। হাভেল তো প্লে রাইট, হাভেল ওয়াজ প্লে রাইট, বা ওই আর্নেস্ট টলার এক্সপ্রেশনিস্টিক কবি। এরা 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 তো রাজনীতিতে এসছেন, রাষ্ট্র ক্ষমতায় গেছেন, শাসন করেছেন। হ্যাঁ, তো এটা, এই প্রশ্ন আমাকে বহুবার ফেস করতে হয়েছে। ঠিক আছে, আমি এই প্রশ্ন আর জরুরি বলে মনে করি না, কেননা এই প্রশ্নের উত্তর আমি আগে বহুবার দিয়েছি যে আমার ক্ষেত্রে কখনো কোনো, আমি অন্তত ভেতরে তুমি যেটাকে বলছো যে শৈল্পিক আড়ষ্টতা, আর্টিস্টিক কোনো একটা বাধা, যার সঙ্গে আমার দৈনন্দিনতা বা দৈনন্দিন বাধ্যবাধকতার কোনো একটা সংঘর্ষ হচ্ছে, রাজনৈতিক বাধ্যবাধকতার সঙ্গে কোথাও ধাক্কাধাক্কি হচ্ছে, আজ অব্দি হয়নি। আপনার ফিল্ম বানানোর অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। লেটেস্ট হুব্বা তো খুবই বড় একটা বিভৎস ভিউ পেয়েছে, প্রচুর ভিউ পেয়েছে। হ্যাঁ, সেটা একটু শেয়ার করুন, কেমন লাগছে এই ফিল্মের সাকসেসের পর? ফিল্ম, আমি তো আমার নতুন ছবি শেষ করেছি, শেকড়। সেটা তো বাংলাদেশের একজন খুব রেপুটেড আর্টিস্ট, সবার খুব ভালোবাসার চঞ্চল চৌধুরী, তিনি আছেন। হ্যাঁ, তো চঞ্চল, তারপর আরো সীমাদি আছেন, সীমা বিশ্বাস। এই ছবিটা এখন বানাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা বানাচ্ছি মানে এটা এখন পোস্টে আছে, এই ডাবিং শুরু হওয়ার মুখে। তো এগুলো সব এক্সাইটিং, মানে এডিটিং শেষ হয়ে গেছে ছবির। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো সব খুবই, মানে এগুলো ঠিক তোমাকে বলে আমি বোঝাতে পারবো না অরিজিৎ, মানে এগুলো যে ওটার মধ্যে দিয়ে গেছে সে একমাত্র সে জানে কতটা আমি এনজয় করছি। এখন তুমি বলতে পারো এটাকে আমি খুব এনজয় করছি। আপনাকে একটা জাস্ট মানে এই যে কত ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে তুমি যদি বলো, আমি কতটা ঠান্ডা লাগছে আমাকে বোঝাও। হ্যাঁ, বা চাটা খেয়ে খুব গরম লাগলো, কতটা গরম তুমি আমায় বোঝাও, এটা কেউ বোঝাতে পারবে। এক্স্যাক্টলি। আমি জাস্ট লৌহ গৌরাঙ্গ নিয়েও সৃজিতদার সাথে পডকাস্ট করছিলাম, তখনই আমি ঠিক করেছিলাম আপনাকে জিজ্ঞাসা করবো। আমি দেখলাম পুরো ফিল্মটা, এক তো আপনার অসাধারণ অভিনয়, দারুণ লেগেছে। আপনার চোখে শ্রী চৈতন্য একজন হিস্টোরিক্যাল ফিগার, একজন ধর্মীয় ফিগার, আপনি এত চর্চা করেছেন, আপনার চোখে কি মনে হয়? না, চৈতন্য বাংলায় প্রথম জাতপাত ভেঙে অসাম্প্রদায়িকতা আনলেন। মানে চৈতন্য ইসলামকেই কাউন্টার করছিলেন ওই সময়। এবং উনি বুঝতে পারছিলেন যে ইসলামের মধ্যে সেই সময়কার আধুনিকতা লুকিয়ে আছে, যে তুমি যখন কোন ঈশ্বরকে ডাকবে, তুমি কোন গোত্র বা কোন বর্ণ থেকে এসছো সেটা ফ্যাক্টর হবে না। তুমি মসজিদে সবাই পাশাপাশি দাঁড়াতে পারো, তুমি বড় লোকের ছেলে না রিক্সাওয়ালার ছেলে, এই ফারাক দেখা হবে না। তুমি ব্রাহ্মণ বাড়ির ছেলে নাকি তুমি শূদ্র বাড়ির ছেলে, এই পার্থক্য করা হয় না। ইসলামের মধ্যে সেই সম্ভাবনা
সেই সময় ছিল, এবং সেই জন্যেই ইসলাম একটা মানে আমাদের এখানে তখন যে মূল হিন্দু এবং বৌদ্ধ সংঘর্ষ হচ্ছে, হুম দেখবে পূর্ব ভারতেই একমাত্র হুম কনভার্সন রেট বেশি হয়েছে, কেননা তারা কেউ হিন্দু থেকে হয়নি। এই যে ঘর ওয়াপসি বলে, হুম যদি সত্যিকারে ঘর ওয়াপসি করতে হয় তাহলে মুসলিম থেকে বৌদ্ধ হয়ে হিন্দুতে যেতে হবে। এই যে একটা অপশব্দ এখানে ব্যবহার করা হয়, নেড়ে, হুম এটা তো বৌদ্ধদের নেড়া, আচ্ছা ওইখান থেকে শব্দটা আসছে। হুম ঠিক আছে, এটা চৈতন্য বুঝতে পেরেছিলেন যে এই মানে বৌদ্ধ ধর্ম থেকে এবং হিন্দু ধর্ম থেকে এই যারা অন্তজ মানুষ, অবহেলিত মানুষ, মার খাওয়া মানুষ, হুম সমাজে পিছিয়ে পড়া মানুষ, এদের মানে ধর্মীয় বদল, রূপান্তর ঘটছে, হুম তারা ধর্ম পরিবর্তন করছে। চৈতন্য হচ্ছে প্রথম লোক যিনি এটাকে হিন্দু ধর্মের পক্ষ থেকে, হিন্দু শব্দটা তখন আসেইনি, তখন বৈষ্ণব ধর্ম, হিন্দু শব্দটা তো ব্রিটিশদের অবদান। যখন আদমশুমারি হলো প্রথম, হুম হ্যাঁ বোধহয় 1875-এর পরে, বোধহয় 1878 আমি সালটা ভুলে গেছি, 1873, ওই সময় হলো, তখন যারা মুসলিম নয়, যারা খ্রিশ্চান নয়, যারা বৌদ্ধ নয়, তাদের কি হিসেবে সম্বোধন করব, এই পুরো সেক্টটাকে তখন ওই যে যে কালেক্টর, ইংরেজ যে ব্রিটিশ যে কালেক্টর, সেটাকে হিন্দু ক্ল্যান বলে সম্বোধন করলো। ওইখান থেকে হিন্দু শব্দটা এলো। চৈতন্য ফাইট করছেন বৈষ্ণব ধর্মের পক্ষে, এবং বৈষ্ণব ধর্মকে কি করে কতটা আমি ছড়াতে পারি, সেই জন্যই তার দক্ষিণ ভারতে বিজয়নগরে যাওয়া, এবং ফাইনালি তিনি সেটেল করলেন পুরীতে। পুরীতে যাই হোক, পুরীর রাজার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক হলো, কিন্তু চৈতন্য শেষ অবধি মানে মরে গেলেন, মৃত্যু হলো। সেটা তার মার্ডার হলো না কি, তিনি কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে একটা রথের আঘাত পেয়েছিলেন মা পায়, ঠিক আছে, মানে চৈতন্য চরিতামৃত। কিন্তু চৈতন্য হচ্ছেন সেই দার্শনিকভাবে এবং মানে জায়গায় ভট্টকুমারিল বা শঙ্করাচার্যদের মতো মানে তাদের মানে তাত্ত্বিক স্তরে ব্যাপারটাকে আটকে রাখেননি, তিনি তার প্রায়োগিক রূপটা দেখতে চেয়েছিলেন, ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তো চৈতন্য হচ্ছে যে ফার্স্ট অ্যাপ্লাইড রিলিজিয়ন, প্রথম সেকুলার ধর্মগুরু। আমি এইভাবে চৈতন্যকে দেখতে চাই। আমরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করি, আঁকা, গান, নাচ, আবৃত্তি ইত্যাদিতে, আমাদের একটা ছোট্ট দাবি বা প্রশ্ন আছে। এটা আমার বিশ্বাস যে গোটা বাংলার যারা হাজার হাজার শিল্প শিক্ষক, যারা শিল্পের শিক্ষা দিচ্ছেন, তাদেরও প্রশ্ন আছে যে এই যে ধরুন কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে এই যে মিউজিক, আর্ট, 2011-12 সালে এই প্রথম পশ্চিমবঙ্গে এইটা নিয়ে আলোড়ন শুরু হয়, যে আমরা তখন ইউজিসির কাছে প্রস্তাব পাঠাই। স্যার আমি একটু শেষ করে দিই, আমার উত্তরটা শোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই জাস্ট তাহলে আমার বলতে সুবিধা হবে, প্রশ্ন করতে সুবিধা হবে। স্কুল সিলেবাসে ছবি আঁকা, ক্লাসিক্যাল গান বা নাচ, অবলিক নাচ, আর পারফরমেন্স, এই তিনটেকে নিয়ে আসা হোক, এটা ইউজিসির কাছে প্রস্তাব যায়। কারণ এটা কোনো দপ্তর বা মানে ইউজিসির কতগুলো গাইডলাইন আছে যে এইগুলো আমরা আদৌ মানে ফর্মাল ট্রেনিং হিসেবে পড়াতে পারি কি পারি না। তাহলে কি হয়, এবং এসএসসিতে এই সাবজেক্টগুলো নেওয়ার প্রস্তাব আমরা দিই 11-12 সালে। 14 সালের পর এগুলো সব 20 মাও জলে চলে যায়, ইউজিসিও কোনো চিঠিচাপাটি হয় না, এবং কেন্দ্রীয় সরকারও পরিবর্তন হয়ে যায়। এবার তোমার প্রশ্ন করো। তা এবার আপনি তো গুলিয়ে দিলেন, যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে আগাম ভবিষ্যতে বা কোনোভাবে যদি আপনার কাছে এতগুলো ছেলে রবীন্দ্রভারতী থেকে থিয়েটার নিয়ে বেরোচ্ছে, হ্যাঁ, গান নিয়ে বেরোচ্ছে, নাচ নিয়ে পড়ে বেরোচ্ছে, থিয়েটার নিয়ে পড়ে বেরোচ্ছে, আর্ট কলেজ থেকে যারা বেরোচ্ছে, তা রাষ্ট্র এদের নিয়ে ভাবতে হবে। আমি গভীরভাবে বিশ্বাস করি যে মানে মানে আকবর ছাড়া তানসেন হয় না, একদমই, হ্যাঁ, মানে সিজার ছাড়া ভার্জিল হয় না, বিক্রমাদিত্য ছাড়া কালিদাস হয় না, এই তত্ত্বে আমি বিশ্বাস করি। ঠিক আছে, যতই স্বাধীন শিল্পী বলে এখানে মানে চর্চা হোক না কেন বা বলা হোক না কেন, ওই স্বাধীন মানে হচ্ছে স্ব-অধীন, আমি নিজের অধীন আছি কি নেই, তাহলেই তুমি স্বাধীন। কারণ হচ্ছে যে ধরুন আর্থিক নিরাপত্তা এদের একটা অন্তত বন্দোবস্ত এদের দিতেই হবে, এবং সেটা রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে আসতে হবে। আপনাকে আরেকটা সমস্যার কথা বলছি, যে ধরুন একটা টিচার যিনি আঁকা শেখাচ্ছেন, আর একজন টিচার যিনি হয়তো কোনো একাডেমিক সাবজেক্ট পড়াচ্ছেন,
গ্রামগঞ্জের মানুষের কাছে এটা বাস্তব, যিনি অ্যাকাডেমিক্সের কোনো সাবজেক্ট পড়াচ্ছেন, হয়তো যিনি ম্যাথামেটিক্স পড়াচ্ছেন, যিনি ফিজিক্স পড়াচ্ছেন, গার্জেনদের প্রায়োরিটি থাকে হয়তো বাচ্চাটা আঁকতে ভালোবাসলেও ওই ফিজিক্সের কাছেই, টিচারের কাছেই বেশি করে পাঠানো, কারণ ওর একটা অ্যাকাডেমিক ভ্যালু আছে। যদি এই আঁকা, গান, নাচ এগুলোর একটা অ্যাকাডেমিক ভ্যালু পেয়ে যায়, তখন এই যে শিল্পের সাথে যারা জড়িত, যারা শিক্ষক, তাদের অনেকটা উপকারে হয়। কারণ একদম একদম দেখা যায় যে 9-10 ওই পথের পাঁচালী শুরুটা ভাবো, যে ওই অপু যখন রামায়ণ বা মহাভারত বা মানে শিশু পাঠ্য বই পড়ে কল্পনার জগতে বিচরণ করে বেড়াচ্ছে, সাহিত্য পড়ে, হ্যাঁ, আর সেই সময় ওই পাশের বাড়ির মুহুরির বাড়ির ছেলেটা, সে ওই বীজগণিত, পাটিগণিত বা এই 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 যে ধারাপাত এইসব পড়ে কি করে ভালো প্রবেশিকা পরীক্ষায় ফল করা যায় সেই দিকে যাচ্ছে। তো আমার কাছে দুটি শিশু ইম্পর্টেন্ট। মুহুরির ছেলেকে যেমন আমাকে মানে সে যাতে ভালো করে পড়াশুনো করে, এমনকি আজকের দিনে তো তার সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে বিদেশ চলে যাওয়া, এবং আমার মুখ্যমন্ত্রী তো এখন তাদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ডও ব্যবস্থা করে দিয়েছেন, যেটা আমাদের ছোটবেলায় কল্পনাতীত। অপুর সময় তুমি ছেড়ে দাও। আর তেমনি অপুও যাতে, অপুদের মতো ছেলে মেয়েরা তাতে যাতে তারা কল্পনা করে, কেউ ছবি আঁকতে গেল, কেউ সাহিত্য করতে গেল, কেউ পারফর্ম করতে গেল, তাদের রাষ্ট্রের একটা সহানুভূতির চোখে দেখতে হবে যতটা পারে। আজকে থিয়েটার গ্র্যান্ড বন্ধ করে দিচ্ছে সব সেন্ট্রাল গভর্নমেন্ট, সবই তো পলিটিক্যালাইজ হয়ে যাচ্ছে। তুমি আমার সঙ্গে আছো কি নেই, হয় তুমি আমার সঙ্গে আছো, নয় তুমি আমার শত্রু। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে আমার মুখ্যমন্ত্রীর কাজ এতটাই যে আর্ট দিয়ে তুমি তাকে আঘাত করতে পারবে না। তাহলে যে তুমি পারবে না তাকে তুমি বন্ধ করতে যাবে কেন? হ্যাঁ, তাকে অতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, তুমি করো না। কিন্তু এই বিজেপির যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে তুমি যদি, আমি তোমায় গ্র্যান্ট দিই, তাহলে তুমি আমার হয়ে স্কুলে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবে, বা থিয়েটার কর্মী তুমি যাও গিয়ে ড্রেন পরিষ্কার করো, কারণ আমি তোমায় মাসে 6,000 টাকা করিয়া বেতন দিয়ে থাকি। এটা ট্যাক্সের টাকাই দিচ্ছে। আমি এই ধরনের কোনো শর্ত চাপাতে পারি না, ঠিক আছে? তো এইগুলো আমার মনে হয় যে ওই যে আমি আগেও বললাম, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফারাক কোথায়, এক ধরনের ডেলিকেট, এক ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি থাকার দরকার আছে। রাষ্ট্র তোমার সব আছে, তোমার বড় বড় ইমারত আছে, তোমার বড় বড় প্রাসাদ আছে, তোমার কত কি আছে, তোমার হৃদয় নেই, তুমি সেখানে যন্ত্র মানব। এবার আর্টের ক্ষেত্রে তুমি যেহেতু আর্টের চর্চা করো বলছো এই ধরনের, তুমি জানো ওখানে পুরোটা যন্ত্র হয়ে কাজ করা যায় না। ওখানে ওই রবীন্দ্রনাথের কবিতার মতো, যে হে বৈষ্ণব পদাবলীর কবি, তুমি যখন রাধাকে কল্পনা করে কবিতা লিখছিলে, তোমার নিজস্ব যে বান্ধবী রামী হোক বা বিদ্যাপতির অনুরাধা হোক, হ্যাঁ, তার ছবি কি ওই রাধার মধ্যে তুমি তার প্রক্ষেপণ ঘটাওনি? রবীন্দ্রনাথের সে বিখ্যাত কবিতা, আমি লাইনগুলো আমার মনে নেই, কিন্তু মোদ্দা কথাটা তো তাই। হ্যাঁ, মানে অনেক বেশিরভাগ মানুষই শিল্পী হয়েছেন কারণ তারা শিল্পকে ভালোবেসেছেন বা শিল্পকে কোথাও মনে করেছেন। শিল্পকে ভালোবাসার থেকেও ওই শিল্পের যে বাস্তব, ওটা তো একটা কল্পনার বাস্তব। কোথাও রিয়েল বাস্তব থেকে শিল্পী এক্সিট চান, তিনি ওই কল্পনার বাস্তবে গিয়ে পরিত্রাণ পেতে চান। সেই পরিত্রাণ, সেই এক্সিট গেটটা তার কতটা আমি মসৃণ করে দিতে পারছি, তার জন্যে রাষ্ট্রের সেটাই দেখা উচিত। এই যে অনেকে আমাকে বলে যে কেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের ক্ষেত্রে সরকার কেন ভাববে না? না, ভাববে না। সরকার সন্তোষ ট্রফি নিয়ে ভাবতে পারে ভালো করে হবে কি হবে না। কেন্দ্রীয় সরকার জাতীয় দল বা তার গঠন, কবে বিশ্বকাপ খেলবে সেই নিয়ে ভাবতে পারে। এই পার্সোনাল ক্লাবগুলো, সেখানে ব্যক্তিগত পুঁজিরই দরকার। ব্যক্তিগত পুঁজি সেখানে, যেগুলো প্রাইভেট ক্লাব, এখানে ব্যক্তিগত পুঁজির ইনভেস্টমেন্টটা প্রপার হচ্ছে কিনা, এইটা সরকার একটা তদারক করতে পারে। তেমনি একজন শিল্পীর ক্ষেত্রে তার যাতে ওই ওই ও যে এই যে বাস্তব থেকে একটা কল্পনার বাস্তবে ঝাঁপ দিচ্ছে, যে বাস্তবটা আরো সুন্দর চারপাশের বাস্তবের থেকে, ওই সৌন্দর্যের পৃথিবীতে সে যাতে খুব মানে মানে তার কোনোদিনই সেই যাওয়াটা মসৃণ হবে না, একটু যাতে মসৃণ হয়, রাষ্ট্রের সেইটা দেখা উচিত। দুর্ভাগ্যের বিষয় যে সেটা রাষ্ট্র দেখতে চায় না। তখন মানুষ নানা রকম আত্মরক্ষার রাস্তা খোঁজে, বর্ম খোঁজে, সে একটু প্রবলেমেটিক ইন্ডিভিজুয়াল হয়ে যায়। প্রবলেমেটিক ইন্ডিভিজুয়াল হয়ে যাওয়ার পর সে আত্মরক্ষা করতে চায়, সে তখন তার নতুন, সে গায়ে বর্ম চড়ায়, খোলস বার করে তার নতুন রূপান্তর হয়। সে ফিনিক্স পাখির মতো কখনো উড়ে যেতে পারে আর্টিস্ট, আবার কখনো মানে সে ওই একই জায়গায়
থম মেরে বসে ভাবতে পারে জীবনানন্দের সেই প্যাঁচার মতো। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। তথাপি বাংলার আপামোর শিল্পীদের তরফ থেকে আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট রইল যে যদি কিছুটা প্রায়োরিটি আপনাদের তরফ থেকে করা যায় তাহলে সেটা ভালো হয়, কারণ সত্যি তাদের প্রয়োজন। আমরা এই উদ্যোগ নিয়েছিলাম তো, বললাম তো তোমায়, এবং এই উদ্যোগ আমি নেওয়ার এখনো পক্ষে, অনেকটা হয়েওছে, এবং আমার ধারণা এটা করতে হবে। এবং কিভাবে, আমি ওই জন্য বললাম তোমায় আমি কোনো প্রতিশ্রুতি দেবো না, হুম। এটা সে ভুয়ো প্রতিশ্রুতি হুম, হয়ে যাবে। হুম। কিন্তু তুমি আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে এটা আমাকে ভাবায়, এটা আমাকে Definitely. হন্ট করে। আপনি এটা- নিজেও একজন শিল্পী। সো কল্ড, আমাকে অনেকে পলিটিশিয়ান বলবে, কেউ শিল্পী বলবে, কেউ, আমি ওই মাঝামাঝি কিছু একটা। অনেক ধন্যবাদ আমাদের শোতে আজকে আসার থ্যাংক ইউ অরিজিৎ। জন্য। আমি তোমার শো এবং অনেক দেখেছি, আমি আমার বেশ কিছু রাজনৈতিক লোকের সহকর্মিত্ব দেখেওছি, তার বাইরে তুমি অকাল টকাল নিয়েও অনেকগুলো শো করেছো, হ্যাঁ, সেগুলো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর কলিং। পরে কিন্তু আপনাকে আরো আসতে হবে আমাদের প্রশ্নগুলো নিয়ে। আজকে ইচ্ছে না থাকলেও সময়ের একটা তো বহমানতা আছে, সেই সূত্র ধরেই আজকে শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, নমস্কার, নমস্কার সবাইকে, নমস্কার।